But to confirm, you have to do something, and for the detailed examination. So previously already আমি সাইডে in general history লেখি, I already told you that সব এটা লেখা দরকার নেই, জাস্ট বুঝে নাও। ওই যে এসিসি, অ্যালার্ট, কনসাস, কোঅপারেটিভ, মেন্টাল, মেমোরি, স্পিচ, এগুলো সব বলেছিলাম। তো আজকে ওটাই আমরা একটা ডিটেইলে দেখব। মেমোরি, স্পিচ, গেট, পশ্চার, কিছু কিছু বলেছিলাম। তো আজকে আমরা ওটাই ডিটেইলে দেখব। ওকে, যে পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস। তো গেট পশ্চার আজকে হবে না, ওটা আমাদের সেন্সরিয়াল মোটরের মধ্যে হবে। বিকজ when you are seeing gait, seeing posture, which muscles are involved? Skeletal muscles. তো মোটর সিস্টেমের মধ্যে ওটা চলে আসবে অলরেডি। তো আমরা ওগুলো দেখবো না, অনলি উইল বি সিইং দ্য মেন্টাল স্ট্যাটাস। তো ওর মধ্যে কি কি আসে, ওই জন্য এটা খুব ছোট। ওকে, so mental status examination. In the remaining time, there are supposed to the revision of ওল্ড ক্লিনিক্স। নাও তোমাদের তো আমি রেগুলারই রিভিশন করিয়েছি ক্লিনিক্সের, ঠিক আছে? তো তোমাদের আর কত রিভিশন করাবো, আজকে ওই জন্য ওইখানে পারকাস করবে। ওকে, সো মেন্টাল স্ট্যাটাস ফার্স্ট ইউ হ্যাভ টু সি দ্য লেভেল অফ কনসিয়াসনেস। ওকে, সো প্রথমে পয়েন্টগুলো লিখে নিই, তারপর একবার একবার করে আমরা ডিসকাস করব। লেভেল অফ কনসিয়াসনেস 1, 2 তো হচ্ছে অ্যাপিয়ারেন্স, 3 হচ্ছে এফেক্ট অন মুড, 4 thoughts, 5 perception, and 6 insight. Okay, insight. So these things are actually will be coming inside your basic mental status. Then you will be saying sir আরো তো অনেক মেন্টাল স্ট্যাটাস আছে। তো আমরা একবারে তিনটেই লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কিসের মধ্যে আসছে। ওকে, সো সেকেন্ড লেখো কগনিটিভ ফাংশন। Cognitive function 1, orientation of time, place and person. Orientation of time, place or person. 2, attention span, attention or attention span. লেখো 3 তে লেখো মেমোরির মধ্যে এরকম তিনটে ভাগ করো, দিয়ে লেখো পাস্ট মেমোরি। ফার্স্টে লেখো পাস্ট মেমোরি, সেকেন্ডেরটায় লেখো রিসেন্ট মেমোরি। তাহলে সেকেন্ডেরটা আমাদের এখানে ছিল অ্যাটেনশন ডিজিট স্প্যান অর অ্যাটেনশন স্প্যান, বেসিক্যালি সিম্পলি। 3 ছিল মেমোরি, তিনটে ভাগ করো, ছিল এটা পাস্ট মেমোরি, দেন আমাদের হবে রিসেন্ট মেমোরি, দেন আমাদের হবে ইমিডিয়েট মেমোরি। ওকে, দেন 4, নিউ লার্নিং এবিলিটি। Learning ability or new learning ability. 5, calculating ability. And last 6, constructional ability. Finally আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। এটা লেখো আগে আমরা লিখে নিই, তারপরে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিসকাস করব কিসের মধ্যে কি আসছে। সো থার্ড ইজ ইয়োর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। কোয়ান্টিটি, সেকেন্ড হবে কোয়ালিটি। হ্যাঁ, কোয়ান্টিটি 2, কোয়ালিটি 3 হবে তোমার ভলিউম।
4 হবে তোমার articulation of words, okay. 5 হবে রেট আর 6 হবে ফ্লুয়েন্সি। লেখো 5 হচ্ছে রেট and finally 6 হচ্ছে fluency. So you are securing the mental status examination. So whenever you are doing, এমনই নয় তুমি এক্সামিনেশন করছো মানেই পেশেন্টের মধ্যে কোনো প্রবলেম থাকবে। জাস্ট লাইক ইন আ জেনারেল এক্সামিনেশন অর ইন আ সিস্টেমিক এক্সামিনেশন, ইউ আর ডুইং সাম সিস্টেমিক এক্সামিনেশন। হোয়াই? বিকজ ইউ আর সাসপেক্টিং দ্যাট সামথিং ইজ রং ইন দ্যাট স্পেসিফিক সিস্টেম, বাট তুমি কনফার্ম নও, কনফার্ম হওয়ার জন্য তুমি করছো। ইফ ইউ ফাইন্ডিং অল ফাইন্ডিং কামস নেগেটিভ ফর দ্যাট পার্টিকুলার ডিজিজ অর এনি পার্টিকুলার সিস্টেম, ইফ ইউর অল প্যাথোলজিক্যাল clinical examinations, if they all become negative and also you are doing মানে physiological examination নেগেটিভ হলো, তারপর তুমি প্যাথোলজিক্যাল এক্সামিনেশনও করলে যেমন ব্লাড টেস্ট, তারপরে হচ্ছে রেডিওলজিক্যাল এক্সামিনেশন করলে যেমন এই রেডিওলজি মানে কোনো সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ওকে, ইউএসজি, তারপরে ধরো তোমার এক্স-রে। তো অল অফ দিস থিংস ইফ দে কাম নেগেটিভ দেন ইউর ফাইন্ডিং ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে দ্য সিস্টেম ইজ ওকে। এখানেও you are trying and testing these things on the patient, that doesn't mean that the patient will have some discomfort, will have some disability, okay. So sometimes any specific situation causes a person to fall down or any specific situation causes a person to overreact. So সেগুলো তোমাকে assess করতে হবে if the person is normally that or in any specific situation he or she is doing these things. তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা প্রত্যেকটা যখন ডিটেইলে ডিসকাস করব তোমরা বুঝতে পারবে কোনটা কি। সো এই হচ্ছে তোমাদেরকে বলতে হবে দিস থিংস ইজ মেইনলি থিওরি ওরিয়েন্টেড, বুঝতেই পারছো, এগুলো তোমাকে প্র্যাকটিক্যালে কিছু করার নেই। কি করবে, পেশেন্টকে যেটা বলবে তোমাকে সেটাই সামনে বসে জিজ্ঞেস করতে হবে। নাও ইন ইউর কেস অল ইউ হ্যাভ উইল আর নর্মাল পারসন, তোমরা স্টাডি করছো, পড়ছো, তো তোমরা সবাই নর্মালের মধ্যে থাকবে। তো যেহেতু তোমরা নর্মালের মধ্যে থাকবে তো তোমাদের এগুলো প্র্যাকটিক্যাল কিছু করার নেই, এগুলো প্র্যাকটিক্যাল আমাদের সাইকিয়াট্রিতে ওখানে লাগে, বুঝতে পেরেছো। এখানে তোমাদেরকে জাস্ট theory. So first mental status, level of consciousness when a person is coming, তোমরা অলরেডি বুঝতে পারবে। তো এখানে আমরা ডিটেইল কি করব, level of consciousness এ মানে অত কিছু লেখার দরকার নেই, বুঝতে পারবে। if the patient is alert, cooperative, ACC এরকম ভাবে লেখে, patient is ACC এরকম ভাবে লেখে, মানে alert, conscious, cooperative, ওকে। যখন তোমরা পরে হিস্ট্রি লিখবে ফাইনাল ইয়ারে একদম ফার্স্ট লাইনে দেখবে এটা সবাই লেখে, ঠিক আছে, এরকম ভাবে লেখে। CSB বলে ডক্টরের নাম থাকে, নিচে দেখা থাকে পেশেন্ট ইজ কেস, মানে CSB মানে কেস সিন বাই বলে একটা নাম থাকে, তুমি দেখছে হিস্ট্রি লিখছে সে লিখবে, তার নিচে এরকম পেশেন্ট ইজ ACC ফার্স্ট পয়েন্ট থাকে। এবার হ্যাঁ, ACC মানে নর্মাল ছিল পেশেন্ট নর্মাল না থাকলে তখন আমাদের একটা টার্মগুলো ইউজ করতে হবে, আমরা একটু দেখবো অ্যাবনর্মাল কি হতে পারে। সো alert, conscious and cooperative are the normal function. যে কোনো পেশেন্ট তোমার কাছে এলো, if any patient comes to you, normally you would expect that the patient is have all these things. They will be cooperative, they are conscious, they are alert, and that's why they have come to you on their own. তারা চায় যে তাদের হেল্প হোক, okay, they want their disease or whatever problem they have to be subsided so that they will be cooperative. Nobody comes here in your chamber to fight with you, okay, except some person. তো বেসিক্যালি এখানে এরকমই থাকবে। সো দ্য প্রবলেম তোমরা কি কি দেখতে পারবে, অ্যাবনর্মাল থিংস ইউ ক্যান নোটিস ইন দিস কেস আর ইফ দ্য পেশেন্ট ইজ ড্রাউজি, ঠিক, ড্রাউজি হতে পারে, ড্রাউজি মানে একটু স্লিপি, ঝিমিয়ে থাকা বাংলায় যেটা বলে ড্রাউজি হবে। তো তখন তোমাকে অ্যাসেস করতে হবে ইফ দ্য পেশেন্ট ইজ টায়ার্ড অর ইফ দ্য পেশেন্ট ইজ জেনারেলি ড্রাউজি or does he or she have any nervous system or मतलब neurological problems, anything, সেখানেও ড্রাউজি হতে পারে, or any pathological, নিউরো না হলেও ওকে অন্যান্য আরো কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম হতে পারে, যেখানে কি কিরকম অ্যানিমিয়া, মানে অনেক ডিজিজ আছে যেখানে পেশেন্ট খুবই শারীরিকভাবে দুর্বল, মানে জেনারেলাইজড উইকনেস, দ্য পেশেন্ট ইজ শোয়িং জেনারেলাইজড উইকনেস এন্ড দ্যাটস ওয়াই দ্য পেশেন্ট ইজ উইক। তো তোমাকে দেখতে হবে ইফ দ্য পেশেন্ট ইজ উইক অর ড্রাউজি, ডিফারেন্স করতে হবে। ড্রাউজি মানে একটু ঝিমিয়ে আছে, ওকে, ইন দ্যাট কেস মোস্টলি নিউরোলজিক্যাল প্রবলেমস অ্যাকচুয়ালি হ্যাপেন্স অর এনি কাইন্ড অফ এনকেফালোপ্যাথি নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য হতে পারে, তোমার সিস্টেমিক প্রবলেমের জন্য হতে পারে, হেপাটিক এনকেফালোপ্যাথি, এরকম অনেক কিছু আছে। সো ড্রাউজি হতে পারে পেশেন্ট, তো এইগুলো না থাকলে পেশেন্ট ড্রাউজি থাকবে, আর না হলে এগুলো কনসিয়াস। তো লেভেল অফ কনসিয়াসনেস মানে তোমায় দেখতে হবে যে পেশেন্ট কতটা মানে কনসিয়াস আছে, তার মানে কি কনসিয়াস, সেমি কনসিয়াস আর আনকনসিয়াস। তাহলে এখানে আমার কি কি থাকবে, আইদার দ্য পেশেন্ট ইজ কনসিয়াস অর সেমি কনসিয়াস অর আনকনসিয়াস।
এগুলো তোমাকে ওইভাবে জিজ্ঞেস করবে না, এগুলো তোমাকে এমনি বলতে পারবে। আইদার সেমি কনসিয়াস পেশেন্ট আমরা কখন, কনসিয়াস পেশেন্ট আমরা নর্মাল ইনজুরি, লং টার্ম মতলব ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা মোটামুটি দেখতে পাই এরা কনসিয়াস আছে, এক্সেপ্ট স্পেসিফিক সামথিংস অফকোর্স। বাট সেমি কনসিয়াস কারা থাকবে? সেমি কনসিয়াস থাকবে এক্ষুনি যে পেশেন্টের কথা বললাম, এই যে ড্রাউজি, ইউ ক্যান চার্ট ইট আন্ডার সেমি কনসিয়াস। ড্রাউজি মানে সেমি কনসিয়াস। ওকে, নেক্সট আর কি কারণে সেমি কনসিয়াস থাকবে? রিসেন্টলি কোনো ট্রমা হয়েছে, রিসেন্ট আরটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, পেশেন্ট ডিসওরিয়েন্টেড আছে, তো ইন দোজ কেসেস ইউ ক্যান সে দ্যাট দ্য পেশেন্ট ইজ সেমি কনসিয়াস, মানে বুঝতে পারছে বাট মানে কিছু অ্যাসেস করতে পারছে না, হি ক্যান নট অ্যাপ্রিহেন্ড দিস থিংস, ওকে, বাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ইজ হ্যাপেনিং। Who is an unconscious patient? An unconscious patient is he or she will have no specific function, okay, except their vital functions available. তুমি অনলি দেখবে যেগুলোর ভাইটাল ফাংশন, যেগুলো অটোনমিক ফাংশন, অটোনমিক ভাইটাল ফাংশনস মানে কি? ব্রিদিং মানে রেসপিরেশন, তারপরে হচ্ছে তোমার কি বলে চোখে যে পাতা পড়ে, ওকে, সো তারপরে হচ্ছে ডিগ্লুটিশন, ওর যদি তখন কখনো তাও কনসিয়াস লেভেল যদি আনকনসিয়াস হয়ে যায় তখন ডিগ্লুটিশন ঠিক করে হবে না, তোমাকে পেশেন্টকে বসিয়ে রাখতে বলে, অজ্ঞান পেশেন্টকে শুয়ে রাখতে মানা করে, ইউ ক্যান নট লেক আনকনসিয়াস পেশেন্ট অ্যান্ড লেট হিম এরকম ভাবে ছুড়ে দিলে বিছানায় শুয়ে রাখলে এরকম হবে না। আমাদের অনেক সময় করে পেশেন্ট পার্টিরাই করে যে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে শুয়ে রাখছে, শুয়ে শুয়ে জল খাওয়াচ্ছে, কি হতে পারে? পেশেন্ট যেহেতু শুয়ে আছে আনকনসিয়াস আছে, অবভিয়াসলি ওর মাসেল ওখানে কাজ করবে না, ওর এপিগ্লটিসও কাজ করবে না ঠিক করে, সো কি হবে? চোখ পড়ে যাবে, ওকে। তো অজ্ঞান পেশেন্ট হলে প্লাস ওদেরকে শুয়ে শুয়ে জল খাওয়াতে মানা করে, ইউ ক্যান নট মেক দ্য পেশেন্ট লাই ডাউন অ্যান্ড ড্রিঙ্ক সামথিং অর ইট সামথিং, বিকজ কোনো আনকনসিয়াস পেশেন্টকে সবসময় দাঁড়িয়ে খাওয়াতে হবে, মানে বসিয়ে বা স্ট্যান্ডিং পশ্চারে, কোমর থেকে যেন বাকিটা স্ট্যান্ডিং থাকে বা একটু বেঁকে থাকে, বাট নেভার লাই ডাউন, ওকে। সো তোমাকে এগুলো দেখতে হবে পেশেন্টের কনসিয়াসনেস অনুযায়ী। তো এরকম বিভিন্ন পেশেন্ট হতে পারে। নেক্সট অ্যালার্ট তো বললাম, কনসিয়াস বললাম, কোঅপারেটিভ, কোঅপারেটিভ নর্মালি সবাই হবে, patient can be semi-conscious but still they can be cooperative, okay, in case of acute renal failure, in a lot of cases when a person doesn't have encephalopathy, he or she is in pain, ও কথা বলতে পারছে না ঠিক করে, but he will cooperate, তুমি যদি বলো মা হাতটা দাও বা এদিকে একটু মুখটা আনো মাস্ক দেবো, he or she they will cooperate, but their ability has reduced because of the disease or because of the acute condition, but they will cooperate. So এই পয়েন্টটা লেভেল অফ কনসিয়াসনেস মোটামুটি কভার হয়ে গেল। দেন অ্যাপিয়ারেন্স, নাও if the person is totally perfectly all right, ও যদি একা একা আসে, appearance will only matter when the person will arrive on themselves or with some help, একদম যদি স্ট্রেচারে চড়ে আসছে বা সেমি কনসিয়াস আনকনসিয়াস পেশেন্টের কোনো রকম অ্যাপিয়ারেন্স ম্যাটার করবে না, হোয়াই? বিকজ দে আর নট এবল টু, যেরকম পেয়েছে হাতের সামনে থেকে নিয়ে এসছে, অফেন এ লট অফ দোজ পেশেন্টস দে আর অ্যাকচুয়ালি ডেলিভার্ড ফ্রম ডিফারেন্ট হসপিটালস, তো ইন দোজ কেসেস দিস লেভেল অফ অ্যাপিয়ারেন্স উইল নট ম্যাটার, বাট দোজ পেশেন্ট যারা হেঁটে আসছে তোমার কাছে, ওকে, তাদের কাছে অ্যাপিয়ারেন্স একটু ম্যাটার করবে, কারণ আমরা এই যে আমরা এখানে এসেছি, আমরা সবাই একটা মিনিমাম লেভেল অফ ডিসেন্সি মেনটেন করেছি, মিনিমাম লেভেল অফ জিনিস আমরা পড়েছি, যেটা আমরা জানি যে একটা পরিবেশে পড়তে হয়, ইন অ্যান এনভায়রনমেন্ট উই হলো, তোমাকে কেউ কোট প্যান্ট করতে বলছে না, বাট এনি স্পেসিফিক ফাংশনাল এনভায়রনমেন্ট উই শুড কাম। আমি হোস্টেলে যদি নর্মাল সময় বেরোই আমি হাফ প্যান্ট পরে বা গেঞ্জি পরে বেরোতে পারবো, বাট আমি ক্লাসে আসবো না, আমি ক্লাসে আসতে পারি বাট এই ক্লাসটা সেরকম ক্লাস নয়, এটা যদি কোনো আঁকার ক্লাস হতো, কিছু ফালতু এক্সটেম্পো স্পিচ হতো, আমি আসতে পারতাম, নো প্রবলেম, বাট দিস ইজ এ প্রফেশনাল ক্লাস, ভিডিও হচ্ছে, হ্যাঁ তোমরাও এখানে আছো, বাট সো আই ক্যান নট কাম ইন মাই রাইট মাইন্ড ইন এ হাফ প্যান্ট অ্যান্ড ইন এ ভেস্ট, বাট আমি নর্মাল ড্রেস পরে আসলে মোটামুটি ঠিক আছে। তো এইটা তোমাকে একটু জাজ করতে হবে যে লেভেল অফ অ্যাপিয়ারেন্স কিরকম আছে এনি পার্সন, যার একটু অ্যাপিয়ারেন্স, আরেকটা কি হতে পারে, একটা লেভেল হচ্ছে তার মানে doesn't have the sense, doesn't have the apprehension and power, আর আরেকটা হচ্ছে মেন্টাল স্ট্যাটাস খুবই খারাপ আছে, মানসিকভাবে খুবই উইক, ডাজন্ট ম্যাটার, ওর তোমাকে এটাও দেখতে হবে, ওকে, যে ওর কাছে ম্যাটারই করে না যে আমার ড্রেস কি থাকলো না থাকলো, হ্যাঁ ওর সাইকোসিস টাইপের হয়ে গেছে, রাইট, সাইকোসিস হয়ে গেছে, জীবনে কোনো অনেক প্রবলেম হয়ে গেছে, বাবা মা মারা গেছে, পরীক্ষায় ফেল করে গেছে, অন্য সমস্যা চলছে, ব্রেকআপ হয়ে গেছে, বিয়ে হয়তো ভেঙে গেছে, এনিথিং, কেন হ্যাঁ লোকজন হয়ে যায় তো পাগল, তারপরে হচ্ছে এনিথিং, বিয়ে ভেঙে গেছে, রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা মারা গেছে, এনিথিং ক্যান হ্যাপেন, এবার এগুলো পার্মানেন্ট নাও হতে পারে 2 মাস 3 মাস 4 মাস 8 মাস 1 বছরের মধ্যে হয়তো ঠিক হবে, তার জন্য ওর সাপোর্টিভ থেরাপি চাই। তো তোমাকে অ্যাজ এ ডক্টর, ফার্স্ট লাইন অফ ডক্টর, তোমাকে অ্যাসেস করে ওকে বলতে হবে, তুমি যদি ওকে শরীর দুর্বল কথা বলছে না, তুমি যদি মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে ওকে গ্লুকোজ চড়াতে থাকো কোনো লাভ নেই, তোমাকে ডাইরেক্ট পাঠাতে হবে সাইকিয়াট্রিক এমার্জেন্সিতে, তাই না,
তারপরে তো অ্যাপিয়ারেন্স তোমাকে গেস করতে হবে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশনের জন্য হচ্ছে না মেন্টাল কন্ডিশনের। অনেক পেশেন্ট থাকবে যাদের অ্যাপিয়ারেন্স দেখবে নো বড় আছে, হ্যাঁ তাদের মানে ওর বাবা মা বলছে কিছুদিন আগে দেয়ার রিলেটিভস যারা এসছে ওর সাথে কম্পেনিয়ন, তারা বলছে যে a few days later before also like 1 month 2 months ago or 6 months ago he was not like that, he or she was not like that, okay ও ভালো করে ড্রেস পরতো, ওকে ভালো করে বেরোতো, সবার সাথে কথা বলতো, তো তখন তোমায় ভাবতে হবে না এটা মেন্টালও হতে পারে। সো ইউ হ্যাভ টু অ্যাসেস লাইক দ্যাট। ওকে সো অ্যাপিয়ারেন্স, লেভেল অফ অ্যাপিয়ারেন্স একটা মিনিমাম তোমাকে জাজ করতে হবে ওটা মেন্টাল স্ট্যাটাসের জন্য হচ্ছে কিনা। তো সেই জন্য তোমাকে এবার বাকি পয়েন্টগুলো দেখতে হবে। সো দেন ইউ হ্যাভ টু চেক অন মুড, পেশেন্টের মুড চেক করতে হবে। কিভাবে করবে? ইন নর্মাল কেসেস ইউ টক টু দ্য পেশেন্ট, কি কেমন আছো, তারপরে হচ্ছে হ্যাঁ বলো কি হয়েছে। সো নট টু দ্য রিলেটিভ, অনেক সময় দেখবে রিলেটিভ পাশ থেকে ফোন কেটে নেয়, তুমি পেশেন্টকে জিজ্ঞেস করছো, পেশেন্ট পার্টি সাইড থেকে উত্তর দিচ্ছে। তো নর্মালি ভদ্রভাবেই হয়তো লোকে মানা করে, আমি বাইরে বার করে দিতাম, আমি বলতাম ওইদিকে, কেননা আমি পেশেন্টের সাথে কথা বলছি, যদি আমার মনে হয় যে আমার আপনাকে দরকার আমি তো ডেকেই নেবো, আপনি যদি কথা বলে দেন তো আমি ওকে কি করে অ্যাসেস করবো, আমার তো কাজটা ওকে অ্যাসেস করা। সো আমি বলতে একটু সাইডে সরুন, আপনাকে আমি ডেকে নেবো, কিংবা যেটুকু জিজ্ঞেস করবো সেটুকু বলবেন। পেশেন্ট পার্টিকে আমার এটাই কথা থাকতো, কেননা আমাদের এবার দেখো যারা অনেক টাকা দিয়েছে প্রাইভেটে দেখাচ্ছে তাদের কথা আলাদা, আমাদের গভর্নমেন্ট হসপিটালে লাইক প্রচুর পেশেন্ট, সেখানে যদি আমাকে এইসব জিজ্ঞেস করার জন্য বাড়ির লোক ইন্টারভেন করতে হয়, আমাদের ওখানে স্ট্রিক্ট যে বাড়ির লোক বাইরে থাকবে, বা যদি কোনো কিছু দরকার হয় ইফ দ্য পেশেন্ট ইজ নট এবল টু, ওকে যখন সেমি কনসিয়াস পেশেন্ট থাকবে, যখন পেশেন্টের কোঅপারেটিভ হবে না, যখন পেশেন্ট অ্যালার্ট হবে না, যখন পেশেন্টের আমরা দেখবো মেন্টাল স্টেট ঠিক নেই, আমরা এমনি বাড়ির লোকের সাথেই কথা বলবো। উই হ্যাভ টু টক টু দ্য relatives and their other personnel from family because to understand, কারণ ওরা তো বলতেই পারছে না, they are not in a right mental space or right physical space to provide you any kind of specific theory, তখন তো আমরা বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করবোই। বাট টু অ্যাসেস দ্য মুড, হ্যাঁ তুমি একে জিজ্ঞেস করছো তোমার ভালো লাগে কথা বলতে, পাশ থেকে বলছে একদম বলে না কথা, ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে বাড়ির লোক থেকে নয়, ইউ হ্যাভ টু স্পেসিফিক্যালি টক টু দ্য পার্সন অর মেল ফিমেল হুএভার ইট ইজ, তোমাকে তার সাথে বয়স, চিলড্রেন, ওকে তারপরে হচ্ছে বয়স্ক লোকেরা, অনেক বয়স্ক লোকেরা থাকে, ছেলে মেয়ে বাইরে বিদেশে চলে গেছে, ওকে কেউ নেই, ঘরে একা থাকে, ডিপ্রেশনে ভোগে, অনেকে আছে, তো তোমাকে পেশেন্টের মুডের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। ওকে লাইক আই এম টেলিং ইউ থিং, আ পেশেন্ট, ওল্ড পেশেন্ট, ওল্ড এজ পেশেন্ট, ওল্ড বলতে 62, সো অলরেডি শি ওয়াজ সাফারিং ফ্রম অ্যানিমিয়া, তো সেটা লং টার্ম অ্যাসেস করে দেখা গেল ফর দ্য লাস্ট 10 to 15 years শি ওয়াজ সাফারিং ফ্রম ক্রনিক ডিপ্রেশন। তো কি করতো, খাওয়া দাওয়া করতো না, ওকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেছিল ডক্টর, অনেক বছর 50 লাইক ইয়ার্স, 52 ইয়ার্স 3 ইয়ার্স ছিল তখন থেকে, she didn't take any iron folic acid tablet, nothing, কোনো দেখাশোনা লোকও ছিল না। তো ওর অ্যানিমিয়া এখন হয়ে গেছে লং স্ট্যান্ডিং, বাট কজটা কোথা থেকে অরিজিনেট করলো, মেন্টাল স্ট্যাটাস থেকে, রাইট? সো ও যদি মেন্টাল স্ট্যাটাস ঠিক থাকতো, ও যদি ঠিক করে, অফকোর্স শি হ্যাড হার রিজনস, আছে অনেক, বাড়িতে ছেলে মেয়ে নেই, সেসব আলাদা, সেটা আমি দেখবো না, বাট আমি যেটা দেখবো পরে দেখবো, সেটা অ্যাসেস করার সময়, বা সাইকিয়াট্রিস্ট দেখবে, আমি আমার অ্যাসেস করবো যে কিসের জন্য। ওকে আমি কন্টিনিউ যদি অ্যানিমিয়ার ওষুধ দিয়ে যাই, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে যাই, পেশেন্ট কি ঠিক হবে? ইফ শি ফলোজ ইট। সো অ্যাজ এ ডক্টর তোমাকে শুধু, আমি এটা সবসময় করতাম, পেশেন্ট যখন আসতো, অনেকে আসতো ওষুধ লিখে নিতে, তো আমি চেক করতাম কতদিন আগে ওষুধ নিয়েছিল, সেই ওষুধ কবে শেষ হওয়ার কথা ছিল। যদি দেখি যে 3 মাস আগে শেষ হয়ে গেছে, দেন মাই মা নেক্সট কোশ্চেন উড হ্যাভ বিন কি, দেন তুমি এতদিন কি করছিলে, তোমার সুগারের ওষুধ তোমার তো রোজ খাওয়ার কথা, ইট কমপ্লিটেড 1 month ago, 1 month না স্যার আসতে পারিনি, শরীর খারাপ ছিল, এরকম করলে তো হবে না, তোমাকে খেতে হবে, একই কথা, ঠিক আছে? অনেকে আছে ওষুধ ফেলে দেয়, তুমি বুঝতে পারবে না। আমি দেখছি প্রেশার, আমি কমিউনিটি মেডিসিন আমরা দেখতে যেতাম হচ্ছে ইয়েতে, আমাদের রুরাল আরবান, তোমাদের দেখবে দাদারা যায় যে একটা রুরাল কমিউনিটি মেডিসিন আউটডোর থাকে, একটা আরবান আউটডোর থাকে। তো আমরা যখন আরবানে যেতাম বা রুরালে যেতাম, অনেকেই আছে তাদের, আমি দেখছি যে আপনি তো আগের মাসেও এসেছিলেন, আপনার বিপি কমছে না, আপনি প্রত্যেক মাসে ওষুধ নিয়ে যাচ্ছেন, কি লাভ তাহলে? আপনি বিপি দেখছি আরো বেড়ে আছে, তাই হলে আপনি খান না ওষুধ, বলছে আমি খাই না, হতেই পারে না, আপনি ওষুধ খানইনি। তখন লাস্টে সেই খুঁজে পাওয়া গেল অনেক বলে টোলে যে না, সে সত্যিই খায়নি, ও নাকি ফেলে দিত, 3-4 দিনে একটা ট্যাবলেট খেত আর খেত না, কি করতো, বয়স্ক লোক ছিল, তো হোয়াট এভার হার রিজন ওয়াজ, খেত না, বেসিক্যালি বোঝাই যাচ্ছে। তো তোমাকে দেখতে হবে ফলো আপ হচ্ছে কিনা, তুমি অ্যাজ এ ডক্টর ভাবছো আমি তো ঠিক দিয়েছি, এটা তোমার গাফিলতি নয়, বাট তোমাকে দেখতে হবে যতটা সম্ভব কনসিস্টেন্ট হয়ে, ওকে নাহলে 2 দিন পর তোমাকে বাড়ির লোক তো তোমাকে বলবে আপনি কি ওষুধ দিচ্ছিলেন, আপনার ওষুধের পাওয়ার ঠিক দিচ্ছিলেন না, বাড়ির লোক তো বাড়িতে থাকে না,
তো আমি তখন বললাম, বলছি কি করে আনলাম, পাশের বাড়ির লোককে বলে যাবেন, দুপুরবেলা এসে একটা ট্যাবলেট খাইয়ে দিয়ে বাড়ি চলে যাবে। মানে আমাদের কাজকর্ম নেই, ওইসবও বলতে হয়, বাট কি করবো, মানে বলছে থ্যাংক ইউ। আমি বললাম যেটা আপনার মাথায় এলো না, বলে আমি হেসে ফেলেছি। আমি কি করেন আপনারা, যান বাড়ি যান, পাশের বাড়ির লোককে বলে যাবেন। বলছে হ্যাঁ হ্যাঁ একদম। তো এই হচ্ছে অবস্থা। তো করে অনেকে ডক্টরের উপর এতটাই ডিপেন্ড করে, আমার তাহলে কি করব, আমি বললাম বলে দিলাম, এবার সে খুশি, ঠিক আছে। তো এরকম তোমাকে দেখতে হবে কি ব্যাপার স্যাপার চলছে পেশেন্টের লাইফে, একটু করতে হবে। আর আলটিমেটলি তোমার মেন্টাল স্ট্যাটাস দেখতে গেলে তোমাকে এসবও করতে হবে। অনেকের দেখবে ইন এ লট অফ পেশেন্টস দেয়ার সন্স বা ডটার্স বা ডটার ইন লস, এরা সান ইন ল, এরা কিন্তু খুব একটা বলতে পারবে না, প্রতিবেশী বলতে পারবে, দ্য নেবার দে ক্যান টক টু দেম বেটার, কেননা কি বা টক অ্যাবাউট দেম বেটার, কেননা নেবারদের সাথেই হয়তো দিনে বেশিক্ষণ সে ইন্টারঅ্যাক্ট করে। ছেলে মেয়ে অফিস চলে যায় সকালে, রাতে আসে, তো তার নেবাররাই বলতে পারবে যে সে কি সারাদিন কি করে না করে। তুমি একটু চেক কি কি আদৌ ছেলে মেয়ে কতটা ইনফরমেশন দিতে পারছে, ওকে, তো দেখতে হবে। দেন থটস, then when you will be asking about the patients, you will ask random questions, যে থটস মানে তোমার ভালো লাগে কিনা, ওর কি ভাবছে, দা হোয়াট দ্য পেশেন্ট ইজ থিঙ্কিং। ইফ ইউ থিঙ্ক দ্য পেশেন্ট ইজ ড্রাউজি, নট ড্রাউজি অ্যাকচুয়ালি, একটু নর্মালের থেকে একটু ডেভিয়েটেড, দেন তোমাকে চেক করতে হবে যে পেশেন্টের থটস প্রসেস কি আছে। তুমি জিজ্ঞেস করবে, ইউ উইল আস্ক অ্যাবাউট হিজ অর হার মুন্ডেন অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, ওকে, হোয়াট ডাজ শি লাইক, হোয়াট ডাজ শি ডোন্ট লাইক। বেশিরভাগ নর্মাল একটু বেশি বয়সের প্রবলেম থাকে, আমার কিছু ভালো লাগে না, জেনারেল প্রবলেম, কি ভালো লাগে না এবার তোমাকে দেখতে হবে। তো আমাদের সময় আমরা কি করে অ্যান্টি ইয়ে দেয়, মাল্টিভিটামিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, যে এটা খাও ভালো লাগবে। তো হ্যাঁ মিষ্টি থাকে, মিষ্টি আবার ফ্লেভার ম্যান মাল্টিভিটামিন দেয়, ঠিক আছে। তো তো হয় যার যেখানে হয়। এবার বেসিক্যালি মেন্টাল স্ট্যাটাস, পেশেন্ট ভাবছে এটা খেয়ে আমার ভালো থাকবে, তো এটা প্ল্যাসিবো এফেক্টে অনেকে ভালো হয়ে যায়, ঠিক আছে। আবার অনেকের হয় না, তখন তোমাকে অ্যাক্টিভ ইন্টারভেনশন করতে হবে। তো তোমাকে দেখতে হবে মাল্টিভিটামিনে হয়ে যাবে নাকি অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট লাগবে। তো সেই জন্য তোমাকে অ্যাসেস করতে হবে পেশেন্টকে। দেন পারসেপশন, পারসেপশন মানে আশেপাশের ব্যাপারে ওর পারসেপশন, তুমি ছেলেমেয়ের ব্যাপারে কি ভাবো, তোমার নিজের লাইফের ব্যাপারে এখন কি ভাবছো, তোমার ঠিক আছে কিনা, মানে ইন দ্যাট পার্সোনাল কেস। ইফ এ পার্সন ইজ ইউ আর সিইং এনি স্পেসিফিক সিস্টেমিক প্রবলেম, হয়ে গেল। ইফ ইউ ক্যান নট সি এনি স্পেসিফিক সিস্টেমিক প্রবলেম, অথচ পেশেন্টের শরীরের কন্ডিশন, তার প্যাথোলজিক্যাল রিপোর্টস দিনকে দিন খারাপ হচ্ছে, তো তোমাকে তার এইগুলো পুরো অ্যাসেস করতে হবে। পারসেপশন জিজ্ঞেস করবে বিভিন্ন জিনিসের ব্যাপারে, এই যে তুমি এখানে এসছো, হ্যাঁ ওভারঅল পারসেপশনের ব্যাপারে পেশেন্টের। তারপর আইডিয়াকে, কোনো আইডিয়াকে পারসিভ করতে পারছি কিনা। তুমি ধরো ওকে বললে যে এইভাবে ওষুধটা খাবে, এই করবে, ও বললো না আমি এরকম খাবো না, এই করবো না। তো তোমাকে অ্যাসেস করতে হবে পেশেন্টকে, ওকে, পারসেপশন লেভেল কেমন আছে। আর বেসিক ইনসাইট, যে তুমি এই ডিজিজটার ব্যাপারে কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইট ডিজিজ, তুমি কি খুব চিন্তা করছো, চিন্তা করো না, কি ভাবছে, তার মনের মধ্যে কি আছে, ওকে। তো পেশেন্টকে একটু তো খুঁজিয়ে তোমাকে জিজ্ঞেস করতে হবে। সো এগুলো মেন্টাল স্ট্যাটাসের মধ্যে তোমার মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এবারে এতটা ডিটেলে যতটা আমি বললাম ওখানে বসে জিজ্ঞেস করা সম্ভব নয়, মানে কুইক তোমাকে করতে হবে। সেটা তোমরা ফাইনাল ইয়ারে যখন সিনিয়রদের জিজ্ঞেস করতে দেখবে তোমরা বুঝতে পারবে। যেমন তোমাদেরকে পুরো যে সিস্টেম এক্সামিনেশন করিয়েছিলাম, আমি যদি আজকে তোমাদের সামনে করি হয়তো আমি 15 মিনিটস নেব, ঠিক আছে, বাট তোমাদের এখন করতে গেলে 30 মিনিটস, 35 মিনিটস, 40 মিনিটস লেগে যাবে। কিন্তু ওভারঅল যদি তোমরা সিস্টেমিক, সিএনএস বাদ দিয়ে, এর আগের গুলো বলছি, সিএনএস তো অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে, তোমরা যদি করো, তো ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যখন নিউরো মেডিসিনের কাজ করতাম, আমি সিএনএস এর হিস্ট্রি নিতাম, আমার পুরো হিস্ট্রি নিতে লেখা টিকা করতে 35 মিনিটস লাগতো, তাও আমি ভীষণ ভালো করে নিতাম তাতে, ওকে। যারা আরো এক্সপেরিয়েন্সড, এ লট অফ এক্সপেরিয়েন্স, 15 মিনিটস, তারা কি বাদ দিয়েছে? নো, দে হ্যাভ সিন টুয়াইস দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যান মি, বাট ওদের 15 মিনিটসে হয়ে গেছে বিকজ অফ দেয়ার এক্সপেরিয়েন্স। একবার হাত বোলালেও বুঝতে পারবে কি হয়েছে, আমাকে ভালো করে অ্যাসেস করতে হবে। তো এরকম এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, বাট এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়ে যাবে। তো এখানেও সেই জিনিস, তোমাকে এই প্রত্যেকটা জিনিস প্রথমবার শুনছো বলে, পরে যখন তুমি লিখবে হিস্ট্রি ফাইনাল ইয়ারে বা ইন্টার্নশিপে, যখন হাউস স্টাফশিপ করবে, পেশেন্ট দেখবে, তোমাদের এত কিছু ভাবতেই হবে না, তুমি এমনিই বুঝে মাথায় এমনিই চলে আসবে, ওকে। সো ডোন্ট ওরি অ্যাবাউট অল দিস থিংস, জাস্ট নো দিস থিংস, পয়েন্টগুলো রিমেম্বার করো। তোমাদের সেমিস্টারে না, ফাইনাল ইয়ারে খুব একটা জিজ্ঞেস করে না এখানে, ঠিক আছে, জাস্ট একবার বাই চান্স জিজ্ঞেস করলো কখনো। So that's why আমরা এখানে প্র্যাকটিক্যাল করানো নেই, until and unless you are actively seeing any patient, এগুলোর কোনো প্র্যাকটিক্যাল হয় না, বুঝতে পেরেছো। নর্মাল পেশেন্টের উপর আমি কি করে অ্যাবনর্মালিটি প্র্যাকটিক্যাল করব, তাই না। তো আর এটার কোনো স্ট্যান্ডার্ডও নেই, স্ট্যান্ডার্ড আমরা সবাই, তো আলাদা করে কিছু দেখানোর নেই যে পারকাসে এটা নর্মাল সাউন্ড, এটা এরকম অ্যাবনর্মাল দেখানোরও নেই, ওকে। পুরোটাই পারসেপশনের উপর, এটা তোমারই এই যে পুরোটা জিজ্ঞেস করছো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডক্টর তারও নিজের মেন্টাল কন্ডিশন ঠিক হতে হবে, ঠিক আছে। ডক্টর নিজে রাত্রি 4টায় ঘুমাতে যায় আমার মতো, 3:30টায় ঘুমাতে যায়, এবার সেই পেশেন্ট এসে বলছে স্যার আমি তো 3:30টায় ঘুমাই, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ঘুমাই,
This is not like that, okay? That is problematic both for the doctor and for the patient. Both have to sleep early and কোনো ব্যাপার না, ডাক্তার আরে হ্যাঁ হ্যাঁ আমি 3:30 শুয়েছি 7টায় উঠে এসেছি, কোনো ব্যাপার না, এরকম নয়, দুজনেরই সমস্যা হয়ে যাবে পরে। তো তো ডক্টরকে এই যে এটাও পারসেপশনের ব্যাপার, ডক্টরের পারসেপশন অনুযায়ী ডক্টর বলছে যে হ্যাঁ হ্যাঁ কি আছে, ও 2 দিন চাউমিন খেলে কিছু হবে না, এদিকে পেশেন্টের হয়তো হাইপারলিপিডেমিয়া হয়ে আছে, হ্যাঁ বলছে কি আছে, এরকম করলে হবে না। হ্যাঁ তোমাকে একটু পেশেন্ট যখন তুমি চেম্বারে যে ঢুকে যাচ্ছ তখন তুমি খুব ভালো ছেলে, তুমি কিছু করো না, তুমি হচ্ছে আইডিয়াল পারসন ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে তুমি। হ্যাঁ যে পেশেন্ট যদি তোমাকে বলো কালকে দেখলাম সিগারেট খাচ্ছিলেন, হ্যাঁ বাইরে খাচ্ছিলাম, এইখানে তো খাচ্ছি না, যেটা বললাম সেটা করবে। বলছে আপনি কেন বলেন, আমাকে বলেছে অনেকে, আপনাকে আমি দেখে নিয়েছি। আরে অদ্ভুত কথা তো, আপনি তো হাসপাতালে এসেছেন, আপনি তো দেখতেই পারেন। বলছে তাহলে আমার তো লাং ডিজিজটা নেই, হ্যাঁ আমার যখন হবে তখন আমি খাবো না, তোমার হয়ে গেছে চলো আমি যেন দেখতে না পাই। তো এরকম টাইপের। আবার কিছু কিছু পেশেন্টকে তো বয়স্ক পেশেন্ট থাকলে তাদেরকে এরকমও করতে হয়, আরে কমিয়ে দেবো, আমিও কমিয়ে দেবো, আপনিও কমান, হোয়াট এভার ওয়ার্কস, ওকে। সো মানে বাট হ্যাঁ অনেক সময় আমাদের গভর্নমেন্ট হসপিটালের প্রবলেম হয়ে যায়, পেশেন্টরা দেখে নেয়, তারা আবার এসে বলে। তো আমাকে তাদের এটাই থাকে যে আমি তো এখনো পেশেন্ট হয়নি, যখন আমার শ্বাসকষ্ট শুরু হবে, হোয়েন আই উইল বি সাফারিং ফ্রম শর্টনেস অফ ব্রেথ, তখন থেকে আমি ছেড়ে দেবো, আপনার শুরু হয়ে গেছে সো আপনি ছেড়ে দিন। তো এরকম যেভাবে হয়। হ্যাঁ সো ওই যে পারসেপশন ডক্টরকেও মোটামুটি বুঝতে হবে যে কোনটা আমার চেম্বারে, কোনটা আমার ভেতর, ঠিক আছে। সো দ্যাটস ইট। বাকি আছে এবার কগনিটিভ ফাংশন ইজ, এবারে তোমার আসবে যে পারসেপশনটাই বলতে পারো ডিটেলে, ওকে। সো কগনিটিভ ফাংশন হচ্ছে তোমার কি ওরিয়েন্টেশন অফ টাইম প্লেস পারসন। তোমাকে জিজ্ঞেস করতে হবে যে যদি তোমার মনে হয়, ইফ ইউ ফিল দ্য পারসন ইজ পেশেন্ট নিজে এসে, ওকে দ্য পারসন ইজ কামিং অন হিজ ওন, হি অর সি ইজ চেকিং আপ উইথ ইউ, টকিং টু ইউ, তখন তোমাকে এসব ভাবতে হবে না খুব একটা, কিন্তু তবুও তুমি জাস্ট ইন কেস একবার চেক করে নেবে, ওকে। সো প্লেস পারসন, দ্যাট মিনস যে একা তোমার সাথে এসছে, হি অর সি ইজ ওরিয়েন্টেড অ্যাবাউট দিস থিংস, ডেফিনেটলি, না হলে একা আসতে পারতো না, ওকে। বাট স্টিল তোমাকে একবার চেক করতে হবে, বাই চান্স ভুল করেও চলে আসতে পারে, কখনো টাইম কেউ ধরো এসে দিয়ে গেছে কিনা, ইউ ডোন্ট নো, সো টু চেক ফর ইট। তোমার অনেকে হয় যে চেম্বারের বাইরে দাঁড় করিয়ে গেছে, ওইখানে ডাক্তারবাবু আছে, নাও দ্য থিং ইজ হয়তো ওর পারসেপশনে একটু প্রবলেম আছে, ওর ওরিয়েন্টেশন হয়তো অত ভালো নয়, হি অর সি ইজ ওয়ার্কিং অ্যালং সামানস অ্যাডভাইস, এমনও হতে পারে। তো জাস্ট একবার চেক করে নেবে যে কটা বাজে বলো তো, এই ওই সেই, বা তোমার যদি মনে হয় পেশেন্ট অফেন্ড হয়ে যেতে পারে, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে কটার সময় তুমি ব্রেকফাস্ট করো, হোয়াট এভার, বা মোটামুটি তোমার বাড়ি যেতে কটা বাজবে, ঠিক আছে, বুঝে যাবে, একবার বললেই পেশেন্ট এগুলো বুঝে যাবে তুমি, ঠিক আছে। সো একটু ওরিয়েন্টেশন নেবে পেশেন্টের, জিজ্ঞেস করবে যে টাইমের ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা, প্লেসের ব্যাপারে আইডিয়া আছে কিনা, পার্সন কার সাথে কথা বলছে, বাড়িতে কজন আছে ঠিক করে বলতে পারছি কিনা, সাথে যে এসছে তাকে চিনতে পারছি কিনা, ওকে। সো ইন দোজ কেসেস টাইম, প্লেস এন্ড পার্সন পেশেন্টকে তোমাকে জিজ্ঞেস করতে হবে। দেন অ্যাটেনশন স্প্যান মানে you are talking with the patient, but when you are asking, when you are explaining something, patient themselves asked you okay sir ki korbo, but when you start answering, the patient is actually doing something, patient is thinking about it, শুনছে, তার মানে কি the patient doesn't have any attention span, ওকে। অ্যাটেনশন স্প্যান তার কম আছে, অনেকে অ্যাটেন্টিভ হয়ে কন্টিনিউ শুনছে, সেটা আলাদা কথা। তো অ্যাটেনশন স্প্যান পেশেন্টের তোমাকে জাজ করতে হবে, খুব ইজি, ওকে। দেন মেমরি ইজ পাস্ট মেমরি, রিসেন্ট মেমরি অ্যান্ড ইমিডিয়েট মেমরি, ভেরি ইজি। এই তোমার নাম কি, ক দিয়েছিল না, কে, রাইট কটা মনে আছে, কোন স্কুলে পড়তে, ভেরি গুড। এই সকালে কি খেয়েছো, ভেরি গুড, খাওয়া দাওয়া করো। এটা দেখেছো কি কালার এটা, ওকে। সো ওকে যেটা জিজ্ঞেস করলাম দ্যাটস ইমিডিয়েট মেমরি, হ্যাঁ এক্ষুনি দেখলো এক্ষুনি বললো। ওকে যেটা জিজ্ঞেস করলাম দ্যাটস রিসেন্ট মেমরি ক্যান বি আপ টু ফিউ ইয়ার্স, ফিউ মান্থস, বা ফিউ ইয়ার্সটা একটু বেশি হয়ে গেল, ফিউ মান্থস 1 বছর 2 বছর, আপ টু ফিউ আওয়ার্স, ফিউ মিনিটস থেকে। আর পার্মানেন্ট মেমরি যেটা ওকে জিজ্ঞেস করলাম, পাস্ট মেমরি, ওকে, অর পার্মানেন্ট মেমরি, দ্যাট মিনস লট অফ ইয়ার্স ব্যাক বাট সি রিমেম্বার্স, তার মানে ওর পাস্ট মেমরি ঠিক আছে। সো একটা বেসিক কথায় 3টে প্রশ্নে তুমি বুঝে গেলে ওর কি মেমরি আছে। সো যখন পেশেন্ট আসবে তোমাকে কি করতে হবে, এই ধরনের প্রশ্ন করতে হবে, মাল্টিপল, একটা নয়, একটা অ্যান্সার বাই চান্স ঠিক করে ভুল করে ঠিক দিয়ে দিলে, সো মাল্টিপল কোশ্চেন করবে, ওকে। এগুলো ডাক্তার ভাই আরেকটু পরে বুঝে যাবে, ঠিক আছে। অনেক সময় হয়েছে পেশেন্টকে 2টো কোশ্চেন জিজ্ঞেস করেছি, আরে বাহ খুব ভালো, 3 নম্বর কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, বলছে কে, মানে এরকম। তো তখন আমি ভাবছি না প্রবলেম আছে। এবার নিউরো পেশেন্ট তো তুমি যদি নিজের মতো ভেবে নাও তখন চিকিৎসায় প্রবলেম হয়ে যাবে, ওকে। ওর তো কোনো দোষ নেই, ওর তো নিউরোপ্যাথি হচ্ছে বলে ওটা ওরকম করছে, ও কি করবে।
তোমার যদি অ্যাসেসমেন্টে প্রবলেম হয়ে যায়, তুমি সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করলে না, তখন প্রবলেম হবে। তোমাকে একটু দেখতে হবে। বুঝে গেল? একদম এক কথায় বুঝতে পারলে পাস্ট মেমোরি মিন্স ফিউ ইয়ার্স ব্যাক, লং ডিস্টেন্স, অনেক দিন হয়ে গেছে, ওকে, বাট হি অর শি ইফ শি রিমেম্বারস ইট অর নট। দেন এখন তোমাকে দেখতে হবে পাস্ট মেমোরি আমরা নর্মালি কি খেয়াল রাখি? ইন কেস অফ পাস্ট মেমোরি উই নর্মালি রিমেম্বার দ্য বিগ থিংস, ওকে। স্কুলে কটা বারান্দা ছিল, maybe when you were in the school you remembered it perfectly because you went there every day, but এখন তুমি অত ডিটেইলে বলতে পারবে না। বাট স্কুলটা কোথায় ছিল, স্কুলের নাম কি ছিল, ডিপার্টমেন্টে কতজন টিচার ছিল, ওকে, ইউ কুড নট রিমেম্বার নাও, কেননা অনেক বছর হয়ে গেছে। বাট 2-3 জন ভালো স্যার you will definitely remember, okay, who influenced you. So in this cases past memory আমরা মেইনলি আমাদেরকে যেগুলো এফেক্ট করে, ওকে, সেগুলো আমরা মনে রাখি। রিসেন্ট মেমোরি খুব সিলেক্টিভ হয়, যেমন সকালবেলা তুমি কোন রঙের গ্লাস ইউজ করেছো জল খাওয়ার সময়, ইউ ক্যান নট রিমেম্বার, বাট তুমি মিনারেল ওয়াটার খেয়েছো না নর্মাল সাদা পানি খেয়েছো সেটা তুমি বুঝতে পারবে। সো এটা সিলেক্টিভ হয় ডিপেন্ডিং আপন হোয়াটস ইম্পর্টেন্ট টু ইউ, ওকে। Recent memory is a little bit of selective, past memory is very selective, and in immediate memory is not selective, okay. Non selective কেন? Because immediate তুমি এক্ষুনি দেখেছো, you should be able to answer right now, okay. Immediate memory অনেকটা attention span এর উপরও ডিপেন্ড করে, ও তুমি দেখালে অ্যাটেনশন ঠিক করে দিচ্ছিল না। সো পাস্ট মেমোরি অ্যাটেনশনের উপর খুব একটা ডিপেন্ড করবে না, বিকজ দে হ্যাভ ফেস দেম ফর লং পিরিয়ড অফ টাইমস, ওকে। সেই হচ্ছে ব্যাপার। এবার এই যে এত ডিটেলে বলছি, এত ডিটেলে তোমাদের কোথাও নেই, আমি বোঝানোর জন্য বলছি, ওকে, যে পাস্ট মেমোরিতে এটা থাকবে না, কোনটা সিলেক্টিভ কোনটা নন সিলেক্টিভ, এগুলো পুরোপুরি আমার কথা, মানে বোঝানোর জন্য, ওকে। বাট দ্য থিং ইজ পরীক্ষাতে এত ডিটেলে জিজ্ঞেস করবে না, এগুলো তোমরা হয়তো সাইকিয়াট্রি পরে পড়লে তখন হয়তো তোমাদের থাকবে, ওকে। Next, new learning ability or new learning ability. That means if the patient has any cognitive function, okay, which helps him or her to acquire new functions, acquire new abilities, new skills, কোনো new ability, ওকে, ধরো কোনো পেশেন্টকে ধরো তুমি মাছ ধরতে শেখালে, মানে জাস্ট ইন কেস তুমি গেলে তুমি ড্রাইভিং শিখছো, অনেকেই তোমরা ড্রাইভিং শেখো এখন এই বয়সে, হ্যাঁ, তুমি কোনো নতুন গেম খেলতে শিখছো। সো অল অফ দিস থিংস আর অ্যাকচুয়ালি ইউর লার্নিং এবিলিটি। তুমি যে নতুন এই যে ইভেন এইগুলোও যে তুমি মনে রাখতে শিখছো, ইউ উইল বি ডুইং ECG, ইউ হ্যাভ লিসেন টু পারকাশনস, প্যালপেশন, অসকালটেশন, এগুলো তোমরা করেছো, এখন তোমরা পালস মাপতে জানো, এগুলো তোমরা স্টেথো দেখতে জানো, S1 S2 ইউ ক্যান হিয়ার দ্য ডিফারেন্সেস, 1 বছর আগে পারতে না, তার মানে কি দিস আর দ্য অল আর দ্য নিউ স্কিলস ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড, ওকে। সো বিভিন্ন তুমি বাচ্চা বেলায় নাও, আমরা যখন ছোট থাকি উই আর ক্রসিং দ্য রোডস, সেটাও কিন্তু নিউ স্কিল। আমরা যে আশেপাশে দেখতে হয় গাড়ি, সেটা আমরা যে মাথায় আস্তে আস্তে আসছে। সো নিউ লার্নিং এবিলিটি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, ওকে। তো তোমাকে জিজ্ঞেস করতে হবে বা দেখতে হবে পেশেন্টের নিউ লার্নিং এবিলিটি কিরকম কি হচ্ছে, ওকে। তোমাকে পেশেন্টের বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করতে হবে ইফ হি অর শি ইজ অ্যাক্টিভ অর নট, চিরদিন সারাক্ষণ একই জিনিস করে, নতুন কিছু শেখার কিছু ইন্টারেস্ট আছে কিনা, এরকম কিছু তোমাকে অ্যাসেস করতে হবে। এটাতে বিশাল কিছু ডিটেলে বলা নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যালকুলেটিং এবিলিটি। বেসিক ক্যালকুলেশন আমাদের লাইফে সবারই দরকার। হোয়াটএভার তুমি দেখবে এ পার্সন লাইক একাডেমিক্যালি একদমই ইলিটারেট, বাট অ্যাটলিস্ট সে ব্যবসা করতে জানে, সে দোকানে হচ্ছে গিয়ে ধরো কিছু একটা বেচছে, বা ধরো এই যে রাস্তায় যারা হচ্ছে গিয়ে ধরো ভিক্ষা করে বা করে, দোজ পার্সন, ওকে, দোজ পার্সন আর অ্যাকচুয়ালি এ লট অফ দেম আর একাডেমিক্যালি ইলিটারেট, বাট তারা কিন্তু টাকাটা গুনতে পারছে। দ্যাট মিনস বেসিক। এবার একাডেমিক ইলিটারেটের সাথে ক্যালকুলেশনের কোনো সম্পর্ক খুব একটা নেই। ওয়াই? কেননা when you will go for eye checkup, you will see that there are 3 kind of boards. একটা হচ্ছে তোমাদের মতো উচ্চ শিক্ষিতদের জন্য, সেখানে ABCD থাকে। একটা আমার মতো মধ্য শিক্ষিতদের জন্য, যেখানে অ আ থাকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে নিম্ন শিক্ষিতদের জন্য, যাদের কথা আমি বলছি, সেখানে এরকম থাকে বা এরকম থাকে। তাদেরকে কি বলা হয়? এদিকে খোলা আছে, রাইট, নিচটা খোলা আছে, বা বাঁ দিকটা খোলা আছে, এরকম ভাবে। লাইক তোমায় যদি বলা হয় যে 5th লাইনে কি আছে, তুমি যদি QTCBA বলো, তাহলে আমার মতো যারা আছে তারা বলবে অ আছে, ক আছে, খ আছে, হস্যই আছে, দন্তন্য আছে। আর নিচে যারা আছে তারা বলবে এদিকে খোলা আছে, এদিকে খোলা আছে, এদিকে খোলা আছে, এদিকে খোলা আছে। আরেকটা মোটামুটি এরকম থাকে, দেখবে এরকম দেখতে পাবে তুমি, ওই 4টে দিক থাকে না, এরকম ঘুরিয়ে দেখলে তুমি দেখতে পাবে। সো আমাদের ওরকম করা থাকে। তার মানে কি ক্যালকুলেশন বা বেসিক সাইন ল্যাঙ্গুয়েজ ইজ নট রিলিভেন্ট ফর একাডেমিক লার্নিং এবিলিটি। তুমি এরকম 4টে দাগ দিয়ে দিলে লোকে এমনিই গুনতে পারবে, তার জন্য পড়াশোনা শিখতে হবে না। 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, মানে দিস আর থিংস ইউ ক্যান লার্ন ভায়া ইউর অডিটরি মেকানিজম অ্যাজ ওয়েল, ওকে। তোমার বেসিক সেন্স থাকলেই হয়ে যাবে।
সো তার মানে কি যে তোমার ক্যালকুলেটিং এবিলিটি করতে হবে। ইফ হি অর শি ডাজন্ট ক্যালকুলেট, রিয়েল লাইফে প্রচুর সমস্যা। বাসের নাম্বার দেখে কোথাও একটা ট্রাভেল করবে সেটা করার থেকে শুরু করে রাস্তায় কত টাকা দিতে হবে পেশেন্টকে, পা তুমি চলবে, কত কিলোমিটার ডিস্টেন্স, কতক্ষণ সময় লাগতে পারে। হ্যাঁ, তুমি একটা জায়গায় বেরোচ্ছ, ওকে, বাসে 10 মিনিট লাগবে, হেঁটে 5 মিনিট লাগবে, সবসময় আমরা ক্যালকুলেট করে বেরোই। ওর যদি ক্যালকুলেটিং এবিলিটি ঠিক করে না থাকে প্রবলেম হয়ে যাবে তো লাইফে। ক্যালকুলেটিং এবিলিটি ইজ ভেরি ফান্ডামেন্টাল এবিলিটি ইন আওয়ার লাইফ। তো ক্যালকুলেটিং এবিলিটি আছে কিনা একটু জাজ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড কনস্ট্রাকশনাল এবিলিটি, তার মানে কি, ও যে তোমার সাথে কথা বলছে, ওকে, বা কিছু একটা পুরানো হিস্ট্রি বলছে ডিজিজের কিছু, তো সেখানে কনস্ট্রাক্ট করতে পারছে কিনা জিনিসটা। ইফ হি অর সি ইজ এবল টু টেল ইউ প্রপারলি, ভেঙে ভেঙে বলছে, কথা বলতে বলতে এদিকে চলে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে, এটা যাতে যাতে হচ্ছে কিনা, কোনো একটা জিনিস সে কনস্ট্রাক্ট করতে পারছে কিনা প্রপারলি। তাছাড়া ঘরে যখন কোনো কাজপত্র করে, কনস্ট্রাকটিভ কাজ করবো মানে গল্পের বই পড়া, এনি কাইন্ড অফ টিভি দেখা, যদি টিভি দেখেও, যদি কিছু করেও, তো সেটার ব্যাপারে তুমি বলবে যে কি দেখো তুমি, আমাকে একটু বলো তো, ওকে। সো হি অর শি উইল ডেসক্রাইব ইউ, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি ও যেটা দেখেছে, হোয়াট এভার হি হ্যাজ সিন, if he or she is able to tell you properly or not, okay, যদি ঠিক করে বলতে পারে, গুছাতে পারে, if he or she can summarize it, then you will understand কি ওকে কনস্ট্রাকশনাল এবিলিটি ভালো আছে। যদি সামারাইজ করতে না পারে, হিন্দিতে বলে বিখরে যাওয়া, হ্যাঁ, বাংলায় বলে বিচ্যুতি, বিচ্ছিন্ন, সামথিং লাইক দ্যাট। তো যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথা হয়ে যায়, হ্যাঁ, যদি ডেভিয়েশন হয়ে যায় কথাবার্তার মধ্যে, ওকে, গ্যাপ চলে আসে, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কনস্ট্রাকশনাল এবিলিটি ভালো নয়, কিছু একটা মেন্টাল ব্লকেজ হচ্ছে, ওকে। তো সেটার কারণে ওকে আমাকে একটু অ্যাসেস করতে হবে। সো দিস থিংস কামস আন্ডার কগনিটিভ ফাংশন। নেক্সট, কগনিটিভ ফাংশন তোমরা, তোমাদের নিউরোলজি শুরু হচ্ছে, তোমরা পরের দিনই তোমরা বেসিক্যালি এগুলো জানতে পারবে যে কোনটা কোনটা তোমাদের লাইক কন্ট্রোল করে। পরের দিন বলতে 1-2 দিনের মধ্যে, তোমাদের এই জাস্ট 1-2 সপ্তাহের মধ্যে শুরু হবে কগনিটিভ ফাংশন, তারপরে মেন্টাল স্ট্যাটাস, এগুলো আমাদের সবই সেন্ট্রাল এরিয়া, বিভিন্ন এরিয়া আছে সেগুলো কন্ট্রোল করে, ওকে। কোনোটা সেরিবেলামে থাকে, কোনোটা সেরিব্রামে থাকে, সেরিবেলাম, ব্রেন স্টেম, অল অফ দিস থিংস হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন ইন ব্যালেন্স অ্যান্ড কগনিটিভ ফাংশনস। এগুলো তোমরা অলরেডি 12 হয়তো ছোট ছোট হেডলাইনে পড়েছো, এখন যখন পড়বে তোমাদের ওটা ছোট হেডলাইনগুলো 5 পাতা হয়ে যাবে, বাট পড়তে হবে, লিখতে হবে। নেক্সট, ল্যাঙ্গুয়েজ এন্ড স্পিচ। এই যে এতক্ষণ ধরে আমি কথা বললাম, তুমি আমাকে কি বুঝতে পারলে যে হ্যাঁ কথা বলতে পারে, দ্যাট মিনস হিজ vocabulary or his speech is voluminous, it has a different quantity. Then the quality, ওকে, মোটামুটি কোয়ালিটি কথা বলে, তুমি ইউ ক্যান গেস কি ওকে ঠিক আছে, হি স্পিক সাম কোয়ালিটি, কথার মধ্যে কিছু কোয়ালিটি আছে। হ্যাঁ, কোয়ালিটিটা তুমি আরেকটা ভাবে বলতে পারো যে ইউজ অফ ভোক্যাবস, ভোকাবুলারি, ওকে। তো ভোকাবুলারি, ভোক্যাব লিখবে না পরীক্ষায়, এটা হোয়াটসঅ্যাপ নয়, পুরো ভোকাবুলারি লিখবে। আগের বার 2টো মেয়ে লিখেছিল যে ভোক্যাবস, আর কি গো আমি নাম্বার কিভাবে দেবো, আমি এরকম তোমার লাইক 100 তোমার টোটাল থাকলে তোমার 1K লিখে দিলে এরকম হবে? তো এরকম তো হয় না, ভালো করে লেখো ফোকাস। একটা মেয়ে ম্যাক্সিমামকে লিখেছিল ম্যাক্স, আমি বললাম যে কখনো কখনো ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালে এত সময়ের মধ্যে তুমি ম্যাক্স ভালো করে লেখো। সো ইয়া, ম্যাক্স লিখলেও আজকাল ছেড়ে দিচ্ছে, বাট ভোক্যাব লিখবে না। হ্যাঁ, তারপরে একটা ছেলে কিছু একটা প্লিজিং, কিছু একটা প্লিজ লিখেছিল, এবার ভুল করে PLZ লিখেছিল, তো এইগুলো করবে না। হ্যাঁ, মানে কিছুই না, আমরা নাম্বার দিয়ে দিই, এবার একটু খাতাটা, হোয়াটসঅ্যাপের পাতাটা একটু আলাদা করবে। নেক্সট, ভলিউম, কোয়ান্টিটি, ভলিউম, ওভারঅল সেম মিনিং, ওকে। দেন আর্টিকুলেশন অফ ওয়ার্ডস, এই যে আমি কথাবার্তা বলছি, ওকে, ইফ ইটস আন্ডারস্ট্যান্ডেবল, নট আন্ডারস্ট্যান্ডেবল কিনা, ক্লিয়ার কিনা, কনসাইজ কিনা। এখানে কি কি পয়েন্ট আমরা মোটামুটি দেখবো, ক্লিয়ার, কনসাইজ, and very important in case of articulation কি pronunciation। আর্টিকুলেশন অফ ওয়ার্ডসে কি প্রবলেম হতে পারে, অনেক সময় দেখবে যারা স্টার্টার করে, হ্যাঁ, স্টার্টার করে যারা, তাদের কি হবে, আর্টিকুলেশন অতটা ভালো হবে না, আর্টিকুলেশন অতটা ভালো হবে না। ফ্লুয়েন্সি দে ক্যান হ্যাভ, ফ্লুয়েন্সি থাকতে পারে, বাট আর্টিকুলেশন অতটা ভালো হবে না, ওকে। তো সেখানে তোমাকে দেখতে হবে, এবার এখানে মেন্টাল স্ট্যাটাসের কোনো ইম্পর্টেন্সই নেই, বাস জাস্ট একটা এক্সাম্পল, ওকে। এবার মেন্টাল স্ট্যাটাসের সাথে কি রিলেশন, এটা আমি একটু পরে একসাথে বলবো, বাট ওভারঅল জিনিসগুলো কি সেটা আমি তোমাকে আলাদা করে আগে বলছি। আর্টিকুলেশন অফ ওয়ার্ডস বুঝতে পারছো, ক্লিয়ার কিনা, কনসাইজ কিনা, আর প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, ওকে। দেন রেট, কিরকম কিরকম কথা বলে, অনেকে দেখবে বাংলা একটা কথা আছে মিতভাষী, হ্যাঁ, তার মানে কি, যারা অল্প কথা বলে, মানে ইন্ট্রোভার্ট, ইয়া ইউ ক্যান সে ইট, বাট ইন্ট্রোভার্ট যাই না, এখনকার দিনে অনেক ডেফিনিশন ইন্ট্রোভার্টের অনলাইন ডেফিনিশন পাল্টে গেছে, বাট ইয়া রেট, কথাবার্তার অনেক কম কথা বলে অনেকে আছে। নেক্সট আছে ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি তুমি বুঝতেই পারছো যে কথাবার্তার মধ্যে
ওকে ফ্লুয়েন্ট কিনা মানে বারবার আটকে যাচ্ছে, হি ইজ নট স্টার্টারিং বাট হি ইজ হ্যাভিং বেসিক প্রবলেম কন্টিনিউয়াসলি সেইং ওয়ান থিং, মানে তুমি একটা ধরো প্যারাগ্রাফ ওকে বলতে বলেছো, হি ইজ নট স্টার্টারিং বাট হি ইজ ব্রেকিং হিজ ফ্লো, মানে ফ্লুয়েন্সি বলতে মেনলি আমরা কি বলবো ফ্লো, ওকে বলার ফ্লো। সো এনি কাইন্ড অফ ফ্লো কোনো যদি বারবার ব্যাহত হয়, কথা বলতে বলতে বারবার আটকে যাচ্ছে, ঢোক গিলছে, ওকে হি সোয়ালোইং, ওকে স্টপিং, গেটিং নার্ভাস, সামথিং লাইক দ্যাট, ফ্লুয়েন্সিতে অনেকের প্রবলেম হয়। এবার হ্যাঁ নাও স্পেসিফিক সিচুয়েশন, মেন্টাল স্ট্যাটাসের সাথে কি সম্পর্ক? অফকোর্স কোয়ান্টিটি, বেশিরভাগই মেন্টাল স্ট্যাটাস ইউ শুড রিমেম্বার কি আমাদের ম্যাক্সিমাম আমাদের ক্রেনিয়াল নার্ভসের কিছু প্রবলেম হতে পারে, ওকে ক্রেনিয়াল নার্ভস কেন? আমাদের ফেসিয়াল নার্ভ, all of those things and also our central nervous system, যেমন স্পিচ এরিয়া আছে আলাদা, কি এরিয়া ব্রোকাস এরিয়া, তো ওইরকম এরিয়াতে যদি কোনো প্রবলেম হয় or anything related to that sensory or motor neuron any problem if there is, then কি হতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজ স্পিচ দুটো হ্যাম্পার হবে। তো এটা তো আমি প্যাথোলজিক্যাল বললাম, তো প্যাথোলজিক্যালি হয় নর্মালি ল্যাঙ্গুয়েজ স্পিচ আমাদের যে কোনো নর্মাল ল্যাঙ্গুয়েজ নর্মাল স্পিচ আমাদের ঠিক থাকার কথা আইডিয়ালি, বাট প্যাথোলজিক্যালি কি প্রবলেম হতে পারে? একটা ফিজিক্যাল যেটা আমি বললাম, আরেকটা কি হতে পারে মেন্টাল। হ্যাঁ তো এখনকার দিনে আগে ফিজিক্যাল বেশি ছিল, এখনকার দিনে মেন্টালটা অনেক বেশি হয়ে গেছে। নাওএডেজ মেন্টাল কজ ইজ টু হাই, কেন কথা বলে না? ইচ্ছে করে না, নিজের মতো থাকে, ওকে দে আর কিপিং দেমসেলভস ইন দ্য শেল, একটা শেলের মধ্যে ঢুকে নেয়, ওকে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। সো দ্যাট ডাজন্ট মিন যে কথার ওর কোয়ালিটি ভালো নেই, ওর ভোকাবুলারি ভালো নেই, এমন না যে এগুলো পারে না, বাট হি অর শি ইজ নট ডুইং, ইজ নট, দে আর নট ইন্টারেস্টেড। তো সেটা তোমাকে অ্যাসেস করতে হবে যে ওদের প্রবলেমটা কি। ইফ ইটস প্যাথোলজিক্যাল দ্যাট মিনস সরি, ইফ ইটস ফিজিক্যাল অর ইটস মেন্টালটাও তো একটা প্যাথোলজি, বাট সাইকোপ্যাথোলজি বলবো ওটাকে, বাট আমরা সেটাকে তোমাকে দেখতে হবে যে কোনটা। সো কোয়ালিটি, কোয়ান্টিটি, all of them can be affected in case of depression, okay volume can increase and decrease in different cases. সাইকোলজিতে সাইকিয়াট্রিতে দুটো কেস হয়, একটা আছে ম্যানিয়া, ওকে আর একটা আছে ডিপ্রেশন, ম্যানিক ফেজ এন্ড ডিপ্রেশন ফেজ, এগুলো তোমরা সব দেখবে। বাইপোলার ডিসঅর্ডারে এরকম দুটো ফেজ হয়, একটা ডিপ্রেশন ফেজ আর একটা ম্যানিক ফেজ। ম্যানিক ফেজ মানে পেশেন্ট উইল বি হাইপার অ্যাক্টিভ, ওকে হাইপার অ্যাক্টিভ and reacting properly, reacting sometimes too much, okay and depressive phase হচ্ছে patient will not react properly, patient will be, their mentality will be subsided, তাদের excitement subside হয়ে থাকবে, okay so manic phase, depressive মানে এরকম। bipolar disorder বলে না, bipolar কেন বলে? বিকজ ওদের মাইন্ড দুখানা পোলে বিলং করে, কখনো কখনো they will be in manic phase, other times they will be in depressive phase। now in different patients ওগুলো ভ্যারি করে, কার কোনটা বেশি আসছে, কার কোনটা ইকুয়াল থাকছে, ওকে কোনো স্পেসিফিক সিজনে, কোনো স্পেসিফিক অকেশনে তাদের এগুলো ট্রিগার করে যে আমি এখন কিরকম কি হব, ওকে পাস্ট কিছু ট্রমা রিলেটেড কিছু হলে তখন এরকম ট্রিগার করতে পারে ফেজগুলো। বাট বাইপোলার ডিসঅর্ডারের টিপিক্যাল এক্সাম্পল তুমি একই একটা ডিসঅর্ডার যেখানে তুমি দুটো স্পেকট্রামই দেখতে পাবে, ওকে ভলিউমের স্পেকট্রাম, আরেকটা হতে পারে স্পিচ থেরাপির প্রবলেম, অনেকের দেখবে স্পিচ থেরাপি দেয়। ইন দোজ পেশেন্টস দ্য প্রবলেম ইজ নট সাইকোলজিক্যাল, মোস্টলি দেয়ার ফিজিক্যাল প্রবলেম, ওকে ওই জন্য স্পিচ থেরাপি দিলে ঠিক হয়ে যাবে, না হলে আমাদের সাইকোডাইনামিক সাইকোথেরাপি এরকম টাইপের কিছু দিতে হতো। নেক্সট রেট তুমি মোটামুটি ওই একই, কিরকম কথা বলতে পারছে না পারছে, ওকে একই। দেন ফ্লুয়েন্সি ইজ দ্য ফ্লো, এনিথিং হি অর সি, অনেকে দেখবে এটা গেস করা যায় যে ইফ আই এম টকিং ইন ইংলিশ, ইফ হ্যাঁ मैं अगर हिंदी में बात कर रहा हूँ, আমি যদি বাংলায় কথা বলছি, যে তিনটে ল্যাঙ্গুয়েজ আমি বলছি তো মোটামুটি ফ্লুয়েন্ট, ওকে অনেকে তুমি দেখবে যে কোনো একটা এমন জায়গায় গেছে, যেমন আমাদের তামিল ছিল দুটো দাদা, দে কেম টু ওয়েস্ট বেঙ্গল, নাও দ্য থিং ইজ ইংলিশ দে ওয়ার ফ্লুয়েন্ট, বাট দ্য থিং ইজ তাও ওদের ইংলিশ কেমন একটা বাজে টাইপের, ঠিক আছে তো মোটামুটি ফ্লুয়েন্ট তাও। এইবার বাকি তারা আর কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, ইংলিশে তামিল। এইবার প্রবলেম হচ্ছে পেশেন্টদের সাথে, পেশেন্ট কি বলছে বাংলায় আর ও তামিলে কি বলছে কিছু বুঝতে পারছে না। এবার পেশেন্টের সাথে কি ট্রান্সলেটর দিয়ে ডাক্তার দেখতে হয়, এমন অবস্থা প্রথম কয়েক মাস। ইন্টার্নকে বসিয়ে কি করবে, বা হাউস স্টাফকে বসিয়ে আর একটা আরএমওকে বসিয়েছে ট্রান্সলেট করার জন্য, বাচ্চা আরএমওকে, বাট কিছু করার নেই, ওকে তো পেশেন্ট তো দেখতে হবে। হ্যাঁ মানে প্রথমে সাইন ল্যাঙ্গুয়েজে করছে, এরকম করছে, বলছে এরকম বলছে, ঘুরতে বলছে, এরকম করছে। তো এবার তার মানে কি তারপরে সেকেন্ড ইয়ারে উঠে দেখলাম সেমি ফ্লুয়েন্ট হয়েছে, থার্ড ইয়ারে যখন উঠলো তখন দেখলাম বাংলা বলে দিচ্ছে, ঘুরিয়ে এমনি বলছে সরতে হবে তো, মানে করে দিচ্ছে ঠিক, হ্যাঁ ঠিক আছে এই বসো এরকম টাইপের করে দিচ্ছে, মানে পেশেন্ট বুঝে যাচ্ছে। হ্যাঁ
এবার তো এরকম হয় আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ, বাংলাও হচ্ছে বিভিন্ন জায়গায়, পুরুলিয়ায় কি রকম বাংলা বলে আমি তো বুঝতে পারবো না, হ্যাঁ, আবার এখানে কি বাংলা বলছে সেটা ওরা বুঝতে পারবে না, আলাদা আলাদা থাকে, ডায়ালেক্টে অনেক প্রবলেম থাকে, মেনলি ডায়ালেক্টের জন্য আমাদের ফ্লুয়েন্সি আর বিভিন্ন আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ফ্লুয়েন্সি ভ্যারি করে। দ্যাট টু রেসপেক্টিভ অফ দ্যাট কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম নেই, কিছু নেই, আমাদের মাদার টাং মাতৃভাষাতে যদি আমরা ফ্লুয়েন্ট না হতে পারি, দ্যাট মিনস দ্যার ইজ সামথিং রং উইথ ইট। আমি ওই যারা ইংলিশ মিডিয়ামে গিয়ে বলতে পারে না, আমার ছেলে ইংরেজি বলতে পারে না, ওদের কথা বলছি না, নর্মাল পার্সনদের কথা বলছি, নর্মাল পার্সনদের কথা বলছি, হ্যাঁ, যাদের ছেলেরা বাংলা বলতে পারে বা ইংরেজি বলতে পারে, মাদার টাং বলতে পারে, তাদের মাদার টাঙ্গে ফ্লুয়েন্সি হওয়া উচিত। তো ফ্লুয়েন্সি ইউ শুড অলওয়েজ চেক ইন মাদার টাং, ওকে। এখনকার দিনে বোঝা যায় না, বাইলিঙ্গুয়াল ট্রাইলিঙ্গুয়াল ছেলে মেয়ে আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলবে তুমি কতটা বুঝতে পারবে না, ঠিক আছে, বাট তোমাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ ইউর মাদার টাং, তখন সেই ল্যাঙ্গুয়েজে কিছু কথা বলবে, তো মোটামুটি বুঝে যাবে যে ফ্লুয়েন্ট কিনা, ঠিক আছে। মাদার টাঙ্গে সবসময় ফ্লুয়েন্সি চেক করবে, ওকে, আর জিজ্ঞেস করে নেবে ইংরেজি মিডিয়াম ছিল কিনা, এটা করবে না আর কি মানছি। তো এই হচ্ছে আমাদের বেসিক